অনির্বাণের জীবন থেকে রাই নামক এই শব্দটাই মুছে দেওয়ার এবার আপ্রাণ চেষ্টা করে অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা অনির্বাণকে জেলে ছাড়ানোর জন্য যখন যায়, ঠিক সেই সময় জেল থেকে ছাড়িয়ে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, আর কত তুমি নিজেকে নিচে নামিয়ে দিবে বলো তো? সেই মেয়েটার আগে পিছিয়ে ঘুরঘুর করে তুমি দেখেছো যে তুমি তো এক পর্যায়ে পাগল হয়ে গিয়েছো। তুমি এরকমই যদি করতে থাকো, আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তুমি ওই মেয়েটার জন্য আজকে জেল অবধি খাটলে, তারপরও কি তোমার লজ্জা হলো না? তুমি তারপরও হ্যাংলার মতন ওই মেয়েটার আগে পিছিয়ে ঘুরঘুর করবে? তুমি কী চাওটা কি বলো তো? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, আমার মাথা কাজ করছে না, আমি তখন কী থেকে কী করে ফেলেছি, এখন রায়ের কী কন্ডিশন আমি সেটাও জানি না। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, উফ অনির্বাণ, আমার মনে হচ্ছে কি যে তুমি প্রায় রীতিমতো পাগল হয়ে গিয়েছো। আগে তোমাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আগে তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে। তুমি কেন বুঝতে চাইছো না যে ওই মেয়েটার জীবনে তোমার আর কোনো রকম কোনো ইম্পর্টেন্স নেই? ওই মেয়েটা নিজে থেকেই কোনো মতে তোমাকে আর অ্যাকসেপ্ট করতে চায় না। ওর জীবনে যদি সত্যিকার অর্থে কেউ থেকে থাকে, আর কেউ সত্যিকার অর্থে যদি গুরুত্ব বেশি পেয়ে থাকে, সেটা হলো কি একমাত্র সূর্য। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে, না মা, রাইয়ের জীবনে যদি কেউ থেকে থাকে সেটা হলো কি একমাত্র আমি। সেটা এখন আমি বেশ বুঝতে পেরে গিয়েছি। আসলে আমি যে ভুলটা করেছি সেটার কোনো ক্ষমা হয় না, কিন্তু রাই যত পর্যন্ত না আমাকে ক্ষমা করছে, আমি এত সহজে হার মেনে যাওয়ার পাত্রও না। মা, তুমি তো খুব ভালো করেই জানো, আমাকে বলো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, এই যে তোমার এই হ্যাংলামোর কারণেই না রাই তোমাকে সবসময় কবজা করে রাখতে পারে, জানো তো? আমার কেন জানি না মনে হয় যে ও হয়তো বা তোমার উপরে কালো জাদু করেছে, নয়তো বা ও কী করে তোমাকে এতটা কন্ট্রোলে রাখতে পারে, আমার তো সেটাই মাথায় ঢুকছে না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে মা প্লিজ, আর তুমি রাইয়ের বিষয়ে এত নিন্দা করো না প্লিজ। মেয়েটা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুধুমাত্র আমার কারণে। আমি যদি আজকে ঠিক সময়ে ওর চিকিৎসাটা স্টার্ট করাতাম, তাহলে হয়তো বা ওরকে মৃত্যুর মুখে পড়তে হতো না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে কি করে বোঝাবো যে ওর গোটা পরিবার ওর জন্য আছে, কিন্তু তোমার জন্য এখন কে আছে বলো তো? কোথায় ওই রাই? কি এলো তোমাকে ছাড়ানোর জন্য? এলো না। আজকে রাইয়ের জন্য তোমাকে জেল খাটতে হলো কি এসের দায়ে? ওর মা তোমাকে ওর ওর কাছ থেকে দূরে রাখার জন্য তোমাকে জেল খাটালো, তা সত্ত্বেও তোমার লজ্জা হলো না? তখন অনির্বাণ বলতে থাকে যে না মা, প্রয়োজনে আমি আরও একবার জেল খাটতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও রায়ের কাছ থেকে ক্ষমা নেওয়া পর্যন্ত আমি কোনো মতেই শান্ত হয়ে বসবো না। আর রাইকে আমার সকল কথার জবাব দিতে হবে যে ও কেন আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেল। তখন এই কথা বলা মাত্র অনির্বাণে চলে যায়। আর অনির্বাণের মা বলতে থাকে যে না, এরকমভাবে অনির্বাণকে যতই বুঝাই না কেন, ও উল্টো আমাকেই ভুল বুঝবে। আর ওই মেয়েটার কাছ থেকে আমি কোনো মতেই অনির্বাণকে ছিনিয়ে আনতে পারবো না। এখন ওই মেয়েটাকে কী করে আমার ছেলের জীবন থেকে চিরতরে সরানো যায়, এবার আমাকে সেই দিকটাই দেখতে হবে। কারণ এই মেয়েটা যদি আরও একবার সুস্থ হয়ে আমার ছেলের জীবনে ফিরে আসে, তখন আমার ছেলে আমাকেই উল্টো ভুল বুঝবে, আর সেটা আমি কোনো মতেই হতে দেবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটা সেন্সে আসার আগেই ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে হবে, আর সেটার ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে করতে হবে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে ওখানকার একটা ডাক্তারের সাথে তো আমার কন্ট্যাক্ট আছে, একবার বরঞ্চ ওর সাথেই যোগাযোগ করি। ওদিকে অনির্বাণের মা ওই ডাক্তারটার সাথে যোগাযোগ করার মাত্র ডাক্তারটাকে জিজ্ঞেস করতে থাকে যে রায়ের কন্ডিশন কী। তখন ডাক্তারটা বলতে থাকে যে রায়ের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, এখন সেন্সে আছে, কিন্তু তাও খুব একটা উন্নতি হয়েছে বলে মনে হয় না। তখন ভিডিও ভালো লাগলে লাইক এবং একটু সাবস্ক্রাইব করো।